হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা গ্রাম পঞ্চায়েত, আমাদের ওয়েস্ট বেঙ্গল এর যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের নিয়োগের নোটিফিকেশান খুব শীঘ্রই বেরোবে। তো তার জন্য আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি। এটা আমাদের আজকে 3 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই দেখে নেবে, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার আলোচনা করেছি এবং খুবই ইম্পর্ট্যান্ট টপিক ভূগোল থেকে একদম বাছাই করা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 2খানা ক্লাস হয়ে গেছে। তো এটা 3 নম্বর ক্লাস, যেখানে আজকে একদম যেই ধরনের কোশ্চেন গ্রাম পঞ্চায়েতে আসে তো সেই ধরনেরই একটা 25খানা কোশ্চেন সেট আমরা আজকে আলোচনা করব। একদম অবশ্যই 100% কমনযোগ্য কোশ্চেন, কিন্তু এটা তোমরা এইভাবে যদি আরও ক্লাস তোমরা পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু পরবর্তীতে এই ধরনের আরও ক্লাস তোমাদের জন্য নিয়ে আসব, ঠিক আছে? আর আজকের ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে, ঠিক আছে? তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা দেখো, ভারতের সংবিধানের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? ভারতের সংবিধানের পঞ্চায়েত রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? সংবিধান সংশোধনী নিয়ে আমরা খুবই শীঘ্রই ক্লাস নিয়ে আসবো, যেখানে সংশোধনী রিলেটেড যত কোশ্চেন হয় সেগুলো নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? তো সেই ক্লাস যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এটার কিন্তু ক্লাস আমি খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো। এটা সঠিক অ্যান্সার কি হবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 73তম সংশোধনী হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখে নাও এখানে ব্যাখ্যা। 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এর মাধ্যমে সংবিধানের নবম অংশ অর্থাৎ পার্ট 9 এবং 11 নম্বর তফসিলে 29টি বিষয় যুক্ত করা হয়। প্রতি বছর 24শে এপ্রিল ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়। আর 74তম সংশোধনীর মাধ্যমে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি ব্যবস্থা যুক্ত হয়েছিল। দেখো, শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার নয়, কোশ্চেন অ্যান্সারের পাশাপাশি কিন্তু আমরা এইভাবে এক্সট্রা ডিটেলস দিয়ে কিন্তু ক্লাসগুলো করাবো বা আগে আমরা করিয়েছি। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, দামোদর নদকে বাংলার দুঃখ বলা হতো। তো এই দামোদর নদের উৎপত্তি কোথায় হয়েছে? এতদিন আমরা কি পড়েছি যে বাংলার দুঃখ কাকে বলা হয় না দামোদর, জানি। তো এই দামোদর নদকে উৎপত্তি কোথায় হয়েছিল এটা বলো দেখি। কোথায় হয়েছিল? না, এটা হয়েছিল ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড়। ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড়ে উৎপত্তি হয়েছে। দামোদর পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং এটি ভাগীরথী হুগলির নদীতে গিয়ে মিশেছে। এর প্রধান উপনদীগুলি হলো বরাকর, কোনার, বোকারো এবং সাহানা। 1948 সালে ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা হিসেবে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি গড়ে ওঠে। বরাকর নদীর উপর মাইথন বাঁধ এবং দামোদর নদীর উপর পাঞ্চেত বাঁধ অবস্থিত, ঠিক আছে? একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য এখানে কিন্তু দেওয়া হচ্ছে তোমাদের জন্য। 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামোটি কয়টি স্তর বিশিষ্ট? ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামোটি কয়টি স্তর বিশিষ্ট? 1 স্তর, 2 স্তর, 3 স্তর না 4 স্তর? তো অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে কি আছে 3 স্তর। 3 স্তর বিশিষ্ট আমাদের পঞ্চায়েতি রাজ। তো বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী ভারতের ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থা গৃহীত হয়। পশ্চিমবঙ্গের ত্রিস্তরগুলি হলো কি কি? গ্রাম পঞ্চায়েত যেটা গ্রাম স্তরে, তারপরে পঞ্চায়েত সমিতি যেটা ব্লক স্তর, এবং জেলা পরিষদ যেটা জেলা স্তরে। ভারতের মধ্যে রাজস্থান রাজ্যের প্রথম 2রা অক্টোবর 1959 পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন পাস হয়েছিল 1973 সালে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি? দোদাবেত্তা, আনাইমুদি, মহেন্দ্রগিরি না হচ্ছে গুরুশিখর? সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার অবশ্যই আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি? আনাইমুদি। তো এই আনাইমুদি শৃঙ্গটি কেরালার আন্নামালাই পর্বতশ্রেণী অবস্থিত, যার উচ্চতা 2695 মিটার। দোদাবেত্তা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং দক্ষিণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। আর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর, যেটা রাজস্থান, এবং পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা বা মহেন্দ্রগিরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য কিন্তু এইগুলো। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? আমরা গত ক্লাসে যে ভূগোলের ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু কর্কটক্রান্তি রেখা নিয়ে আলোচনা করেছিলাম। তো যেটার উপর দিয়ে যায়নি, যে জেলার উপর দিয়ে যায়নি, তো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে বীরভূম। আমরা আলোচনা করেছিলাম কোন কোন জেলার উপর দিয়ে গিয়েছে। যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মোট 5টা জেলার উপর দিয়ে গেছে। একটা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আর হচ্ছে কি নদিয়া। আর নদিয়া জেলার কৃষ্ণনগর এবং
ধুবুলিয়া শহরের ওপর দিয়ে এই রেখা গেছে। আর ভারতের মোট 8টা রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, 8টা রাজ্য। আর সেই 8টা রাজ্যের নামও আমরা আলোচনা করে দিয়েছি গত ক্লাসে, ভূগোলের ক্লাসটা যারা দেখোনি দেখে নেবে কিন্তু। মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রমকারী একমাত্র নদী, ঠিক আছে। তারপরে দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? আমাদের ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক সেটা কোনটা? না সেটা হচ্ছে NH44। NH44 হয়ে যাবে সঠিক আনসার, ঠিক আছে। তারপরে দেখো এই NH44 সড়কটি শ্রীনগর থেকে শুরু হয়ে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এর পূর্ববর্তী নাম ছিল NH7। আর পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH27, পুরো নাম NH31, পুরানো নাম যেটা আগে ছিল। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হলো NH966B, পুরানো নাম ছিল NH47A, যা কেরালার ভেম্বানাদ হ্রদে অবস্থিত। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট তথ্য। তো এখনও অনেকে কিন্তু ক্লাসটাকে লাইক করো, ভালো লাগছে না ক্লাস? বলো। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসা হয়েছে এবং এক্সট্রা ডিটেলসগুলো, তোমাদের এক্সট্রা ডিটেলসগুলো কেমন লাগছে? এই ধরনের কোশ্চেন রিলেটেড এক্সট্রা ডিটেলস প্রয়োজন কিনা? তো আমরা কিন্তু এক্সট্রা ডিটেলস দিই ক্লাসগুলো করে। লাস্টের দিকে যখন আমরা প্র্যাকটিস করাই তখন আমরা শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার আলোচনা করি, তখন প্র্যাকটিসের সময়। এখন যেহেতু ফার্স্টে ক্লাস শুরু করছি, এইভাবে এক্সট্রা ডিটেলস দিয়েই তোমাদেরকে ক্লাসগুলো আমরা করাবো। বা আমরা যে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির জন্য যে টপিক ওয়াইজ ক্লাসগুলো দিচ্ছি, সেখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমরা এইভাবে ব্যাখ্যা দিয়ে কিন্তু আলোচনা করছি। যারা স্টাফ সিলেকশন কমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে, যেমন এসএসসি, MTS, CGL, GD, ঠিক আছে, CHSL, তো এই সকল এক্সামের জন্য কিন্তু আমাদের ক্লাস চলছে। তোমরা দেখে নেবে, যদি তোমরা প্রিপারেশন নিচ্ছ যদি, তাহলে এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। তো 7 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হুর সদর দপ্তর কোথায় রয়েছে? না হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। হু প্রতিষ্ঠিত হয়েছিল 7ই এপ্রিল 1948 সালে, তাই প্রতি বছর 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। বোঝা গেল? জেনেভার ILO আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং WTO বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তরও অবস্থিত জেনেভায়। ইউনেস্কো সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিস, এবং খাদ্য কৃষি সংস্থা FAO এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। প্রত্যেকটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো প্রত্যেকটা মনে রাখো কোনটা কোথায় রয়েছে সদর দপ্তর। তারপর দেখো 8 নম্বর কোশ্চেন, লোকসভার সদস্য হওয়ার জন্য একজন প্রার্থীর ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? লোকসভার সদস্য হওয়ার জন্য একজন প্রার্থীকে ন্যূনতম বয়স কত হতে হবে? 18, 21, 25 না হচ্ছে 30? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 25 বছর, ন্যূনতম 25 বছর হতে হবে। পঞ্চায়েত নির্বাচন বা পৌরসভা নির্বাচন দুটোতেই কিন্তু হতে হবে 21 বছর। লোকসভা, বিধানসভা, MLA 25 বছর। রাজ্যসভা, বিধান পরিষদের সদস্য 30 বছর। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল প্রত্যেকের জন্য 35 বছর। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন, বিখ্যাত ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার একটা প্রধান লোকনৃত্য? ছৌ নাচ কোন জেলার? পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত লোকনৃত্য ছৌ নৃত্য। তো এটা কোন? পুরুলিয়ার ছৌ নৃত্য আমরা জানি। তো পুরুলিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক আনসার। দেখে নাও এখানে, ছৌ নাচ মূলত একটি মুখোশ নৃত্য যা 2010 সালে ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজের মর্যাদা পায়। পুরুলিয়ার চড়িদা গ্রাম ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিশ্ববিখ্যাত। বাঁকুড়া জেলা ঝুমুর গান ও পোড়ামাটির টেরাকোটার শিল্পের জন্য, এবং বীরভূম জেলা বাউল গান এবং আলকাপ নৃত্যের জন্য পরিচিত। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠন এর কথা বলা হয়েছে? গ্রাম পঞ্চায়েত গঠনের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? এটা বলা হয়েছে 40 নম্বর ধারায়। দেখে নাও, 40 নম্বর ধারাটি সংবিধানের 4th অংশে বর্ণিত রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি অর্থাৎ DPSP অন্তর্গত। এই ধারাটি গান্ধীজির গ্রাম স্বরাজের ভাবাদর্শনের উপর ভিত্তি করে তৈরি। 44 নম্বর ধারায় অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে বলা হয়েছে। 32 নম্বর ধারাকে ডক্টর BR আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে আখ্যায়িত করেছেন। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো অবশ্যই ক্লাসের শেষে টেলিগ্রামে চলে যাবে, টেলিগ্রামে সার্চ করবে বা লিঙ্ক আছে, লিঙ্ক থেকে চলে যাবে, জয়েন করে নাও। ওখানে আমরা আগের ক্লাসের পিডিএফগুলো দিয়ে দিয়েছি। আমরা যা কিছু ইউটিউবে এখন ক্লাস করেছি প্রত্যেকটার ফ্রি পিডিএফ আমরা ইউটিউবে আমাদের টেলিগ্রামে প্রোভাইড করছি।
ঠিক আছে, ওখান থেকে পিডিএফগুলো কালেক্ট করে নেবে। এখান থেকে ক্লাসগুলো দেখো, ওখানে পিডিএফ কালেক্ট করো, করে আর একবার পড়ে নাও, তাহলে ক্লাসগুলো ভালো রিভিশন হয়ে যাবে, প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে মাথায় থেকে যাবে। ঠিক আছে, তো 11 নম্বর দেখো, ভারতের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্রের নাম কি? ভারতের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্র নাম কি? অপ্সরা, কামিনী, ধ্রুব, না হচ্ছে সাইরাস? সঠিক অ্যান্সার অপ্সরা, অপ্সরা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখে নাও, 1956 সালে মুম্বাইয়ের ট্রম্বেতে ভাভা পরমাণু গবেষণা কেন্দ্রের অপ্সরা নামক প্রথম রিয়েক্টরটি চালু হয়। এটি সমগ্র এশিয়ায় প্রথম পারমাণবিক রিয়েক্টর ছিল। ভারতের পরমাণু কর্মসূচির জনক বলা হয় ডক্টর হোমি জাহাঙ্গীর ভাভাকে, তাই কি না? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মহারাষ্ট্রের তারাপুরে স্থাপিত হয় 1969 সালে। 12 নম্বর কোশ্চেন, বুল অ্যান্ড বেয়ার। বুল অ্যান্ড বেয়ার শব্দ বন্ধনটি নিচের কোনটির সাথে যুক্ত? বুল অ্যান্ড বেয়ার এটা কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে শেয়ার বাজার, শেয়ার বাজারের সাথে যুক্ত। শেয়ার বাজারে শেয়ারের দাম যখন ঊর্ধ্বমুখী হয় তখন তাকে বুল এবং নিম্নমুখী হলে বেয়ার বলা হয়। ভারতের সবচেয়ে পুরনো শেয়ার বাজার হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ, বিএসই, যা 1875 সালে প্রতিষ্ঠিত হয়। বিএসই সূচককে সেন্সেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এনএসইর সূচকে নিফটি বলা হয়। ভারতের শেয়ার বাজারে নিয়ন্ত্রণকারী সংস্থার নাম হচ্ছে এসইবিআই, এসইবিআই। 13 নম্বর কোশ্চেন, প্রথম এশিয়ান গেমস কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস কত সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো অবশ্যই কোথায় হয়েছিল? প্রথম এশিয়ান গেমস আমাদের ভারতে হয়েছিল, নিউ দিল্লিতে হয়েছিল। কত সাল? 1951 সাল, 1951 সালে হয়েছিল। 1951 সালে দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম এশিয়ান গেমসের উদ্বোধন করা হয়েছিল। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে ভারত এ পর্যন্ত দুবার এশিয়ান গেমস আয়োজন করেছে, একটা 1951 আর হচ্ছে 1982 সাল। দুবারই নয়াদিল্লিতে করেছে। এশিয়ান গেমসের প্রতীক হলো উজ্জ্বল সূর্য। সাম্প্রতিক 2023 সালে এশিয়ান গেমস চীনের হাংজৌ শহরে অনুষ্ঠিত হয়েছিল। 14 নম্বর কোশ্চেন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, হকি, ফুটবল, ব্যাডমিন্টন। ডুরান্ড কাপ এটা কোন খেলা? না, এটা হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। ডুরান্ড কাপ হলো ভারতের তথা সমগ্র এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট। 1888 সালে এশিয়ার সিমলায় প্রথম শুরু হয়। ফুটবলের সাথে যুক্ত অন্যান্য ট্রফি যেগুলো রয়েছে, যেমন সন্তোষ ট্রফি রয়েছে, আই লিগ রয়েছে, সুব্রত কাপ রয়েছে, আইএফএ শিল্ড রয়েছে। আর ক্রিকেট ট্রফি রঞ্জি, দিলীপ ইরানি, বিজয় হাজরা ট্রফি এগুলো রয়েছে। হকির সঙ্গে যুক্ত আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, সুলতান আজলান শাহ কাপ। মনে রাখো, এগুলো ইম্পর্টেন্ট, সেগুলো দেওয়া হয়েছে। তারপরে দেখো থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ যুক্ত হচ্ছে পুরুষ ব্যাডমিন্টনের সাথে যুক্ত থমাস কাপ হলো আন্তর্জাতিক পুরুষ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, যাতে 2022 সালে ভারত প্রথম জিতে ইতিহাস গড়েছিল। উবার কাপ হলো আন্তর্জাতিক মহিলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। লন টেনিস প্রথম 4টা গ্র্যান্ড স্ল্যাম হলো অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন। আর হচ্ছে রাইডার কাপ গলফ খেলার সাথে যুক্ত, কিন্তু বিখ্যাত, গলফ খেলার সাথে যুক্ত একটা বিখ্যাত টুর্নামেন্ট রাইডার কাপ, এটা মনে রাখো। এগুলো দেওয়া হয়েছে। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি একটি বিখ্যাত পোতাশ্রয় বা বন্দর ছিল? সিন্ধু সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি একটি বিখ্যাত বন্দর ছিল? সেটা হচ্ছে কি না, হচ্ছে লোথাল একটা বিখ্যাত বন্দর ছিল। লোথাল গুজরাটের ভোগাবো নদীর তীরে অবস্থিত এবং এটি পৃথিবীর 5তম কৃত্রিম বন্দরগুলির একটি। 1953 সালে আর রাও লোথাল আবিষ্কার করে। মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ। এটি সিন্ধু নদের তীরে অবস্থিত, বর্তমান পাকিস্তানে। রাজস্থানের কালীবঙ্গান কথাটির অর্থ কালো চুরি। এটি লাগল দেওয়া জমির চিহ্নের জন্য বিখ্যাত। ঠিক আছে, তো তোমরা যারা ক্লাসটাকে শেয়ার করোনি, তো অবশ্যই এগুলো একটু বন্ধুদের মাঝে শেয়ার করবে, সবার কাছে যেন পৌঁছে যায় আমাদের ক্লাসগুলো। তোমরা যেমন উপকৃত হচ্ছ, তার পাশাপাশি যেন বাকি আর তোমাদের বন্ধুরাও যেন উপকৃত হয়, সেইভাবে তোমরা অবশ্যই ক্লাসগুলো একটু তোমাদের গ্রুপে শেয়ার করে দেবে। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন দেখো, কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হতো? জিন্দা পীর কাকে বলা হতো? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। কাকে বলা হয়? তো অবশ্যই সঠিক অ্যান্সার ঔরঙ্গজেবকে বলা হয় জিন্দা পীর। তিনি নিজের রাজ্যাভিষেকের পর আলমগীর উপাধি ধারণ করেছিলেন। 1679 সালে ঔরঙ্গজেব পুনরায় অমুসলিমদের ওপর জিজিয়া কর আরোপ করেন, যা আকবর তুলে দিয়েছিলেন। ঔরঙ্গজেব শিখদের নবম গুরু,
গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তারপরে দেখো 18 নম্বর, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন। লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং 1858 সালে ভারত শাসন আইন অনুযায়ী ভারতের প্রথম ভাইসরয়। 1857 সালে 29শে মার্চ ব্যারাকপুর ছাউনিতে মঙ্গল পাণ্ডে বিদ্রোহের সূচনা করেছিলেন। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন এবং তার সময়ে 1853 সালে ভারতের প্রথম রেল চলে। আর লর্ড উইলিয়াম ব্যান্টিং 1829 সালে রামমোহন রায়ের সহায়তায় সতীদাহ প্রথা রোধ করেন। একদম ভেরি ভেরি তথ্য, এগুলো থেকেই কিন্তু কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। 19 নম্বর দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কে সভাপতি ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের একদম গুরুত্বপূর্ণ তথ্য ভালো করে মনে রাখো। প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1885, বোম্বের। প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়ান হিম। প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি। প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু। 20 নম্বর কোশ্চেন, মানবদেহের কোন অঙ্গকে রক্ত ব্যাংক বলা হয়? ব্লাড ব্যাংক কোন অঙ্গকে বলা হয়? সেটা হচ্ছে প্লীহা। প্লীহাকে বলা হয়। প্লীহা অতিরিক্ত লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি সঞ্চয় করে রাখে এবং প্রয়োজনে রক্ত সরবরাহ করে, তাই একে ব্লাড ব্যাংক বলে। প্লীহাকে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় কারণ এখানে পুরনো আরবিসি ধ্বংস হয়। যকৃৎ মানবদের বৃহৎ অভ্যন্তরীণ অঙ্গ এবং বৃহৎ গ্রন্থি। বৃক্ক বা কিডনি গঠনগত ও কার্যগত একক হলো কি? নেফ্রন। 21 নম্বর কোশ্চেন, ভিটামিন সি। ভিটামিন সির রাসায়নিক নাম কি? ভিটামিন সি যেগুলো টক জাতীয় ফলে পাওয়া যায়, তাই না? অ্যাসকার্বিক অ্যাসিড। ভিটামিন সির রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকার্বিক অ্যাসিড। ভিটামিন সির অভাবে স্কারবির হয়, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, এইগুলো স্কারবি। টক জাতীয় ফল যেমন পাতিলেবু, আমলকিতে এই প্রচুর থাকে। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, যার অভাবে রাত কানা হয়। ভিটামিন এর কথা বলছি, ঠিক আছে? ভিটামিন ডির রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, যার অভাবে শিশুদের রিকেট রোগ হয়। আর ভিটামিন বি12 যে কোবাল্ট ধাতু পাওয়া যায়, যা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে। 22 নম্বর কোশ্চেন, রান্নার গ্যাসের সিলিন্ডার এলপিজি। এলপিজি প্রধানত কোন গ্যাস থাকে? এলপিজিতে থাকে হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম থাকে এলপিজিতে। থাকে? বলো। প্রোপেন আর বিউটেন। এলপিজিতে কি থাকে? প্রোপেন ও বিউটেন থাকে। এলপিজি পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এতে মূলত তরলীকৃত আইসোবিউটেন এবং প্রোপেন থাকে। এলপিজি গ্যাস আসলে গন্ধহীন। গ্যাস লিক করলে যাতে সহজে বোঝা যায় সেই জন্য এতে অত্যন্ত দুর্গন্ধযুক্ত ইথাইল মার্কাপ্ট মেশানো হয়। সিএনজি এবং বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, আর মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলা হয় কারণ এটি জলাভূমিতে উৎপন্ন হয়। তারপরে 23 নম্বর কোশ্চেন, গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির পিছনের দৃশ্য, আমরা যে গাড়ি চালাই, যে কোনো গাড়ি, তো আমার পেছনে কোন গাড়ি আসছে, কি করছিস, তো সেগুলো দেখার জন্য যে মিররটা ব্যবহার করা হয়, যে আয়নাটা ব্যবহার করা হয়, সেটা কি ধরনের দর্পণ? না, সেটা হচ্ছে একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণ বস্তুর সোজা এবং আকারে ছোট প্রতিবিম্ব তৈরি করে, যার ফলে চালক পিছনের একটা বিশাল এলাকা একসাথে দেখতে পান। দন্ত চিকিৎসকরা এবং গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করেন কারণ এটি বস্তুর বড় প্রতিবিম্ব দেখায়। আর হচ্ছে দাড়ি কাটার দর্পণ এবং সূর্য চুল্লিতে সোলার কুকার অবতল দর্পণ ব্যবহার করা হয়। এবার দেখো 24 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কত সালে শুরু হয়? লক্ষ্মীর ভান্ডার, যেটা এখন বর্তমানে পরিবর্তন হয়ে কি অন্নপূর্ণা ভান্ডার হতে যাচ্ছে বা হয়ে গেছে হতে পারে। তো সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কবে শুরু হয়েছিল? 2021 সালে শুরু হয়েছিল। 2021 সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে এটি ঘোষণা করা হয় এবং 2021 সেপ্টেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কার্যকর হয়। এই প্রকল্পের মাধ্যমে 25 থেকে 60 বছর বয়সী পরিবারের নারী প্রধানদের আর্থিক সহায়তা দেওয়া হয়। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং SC/ST শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1200 টাকা করে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের আরও রয়েছে কন্যাশ্রী প্রকল্প, যেটা 2013 সাল, এবং সবুজ সাথী সাইকেল বিতরণ 2015 সালে শুরু হয়। এরপরে দেখো 25 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, MGNREGA বা 100 দিনের কাজের প্রকল্পের কাজ পাওয়ার জন্য পঞ্চায়েত আবেদন করার পর কত দিনের মধ্যে কাজ দেওয়া বাধ্যতামূলক? কত দিনের মধ্যে? না হচ্ছে 15 দিন। 15 দিনের মধ্যে কাজ দেওয়া বাধ্যতামূলক।
এমজিএনরেগার পুরো নাম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই আইনটি 2005 সালে পাস হয়েছিল এবং 2রা ফেব্রুয়ারি 2006 সালে অন্ধ্রপ্রদেশ প্রথম চালু হয়। তখন নাম ছিল NREGA নরেগা ছিল। 2009 সালে মহাত্মা গান্ধীর নামে যুক্ত হয় এমজিএনরেগা হয়। ঠিক আছে, তো এই ছিল মোট খুবই ভেরি ইম্পর্টেন্ট 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। আরও দেখো, আরও এখানে তথ্যগুলো রয়েছে, আমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। দেখো এগুলো দেখে নাও। আবেদন করার 15 দিনের মধ্যে কাজ না দিতে পারলে সরকারের আবেদনকারীরা বেকারত্ব ভাতা দিতে হবে, বেকার ভাতা যেটা। এই প্রকল্পে গ্রামীণ এলাকায় প্রতিটি পরিবারে অন্তত একজন প্রাপ্তবয়স্ক সদস্য বছরে 100 দিনের অদক্ষ কায়িক শ্রমের আইনি অধিকার পান। ঠিক আছে, তো এইগুলোই ছিল। আশা করি সবার ভালো লেগেছে। তো অবশ্যই ক্লাসটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে ফেলেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে ফেলেছো। এই ধরনের ক্লাস যদি পেতে চাও, আর অবশ্যই ক্লাসগুলো একটু বন্ধু বান্ধব শেয়ার করে দাও। আর সবাইকে বলো যে বন্ধু বান্ধব শেয়ার করো, তারাও যেন এই চ্যানেলের সাথে যুক্ত থাকে, তারাও কিন্তু এই ধরনের ক্লাস কিন্তু পাবে। ঠিক আছে, আমাদের চ্যানেলে যুক্ত থাকলে রেগুলার তোমরা জিকে ক্লাস পাবে, যে ক্লাসগুলো তোমাদের সকল কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আর এই ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য তোমরা যদি আমাদের এই অধ্যায় ভিত্তিক জিকে ই বুকটি নিতে চাও, মাত্র 29 টাকায় পেয়ে যাবে, যেখানে একদম আমাদের পশ্চিমবঙ্গের যে 1999 সাল থেকে বর্তমান সাল পর্যন্ত যে এক্সামগুলো হয়েছে সেগুলো কিন্তু কোশ্চেন অ্যান্সার একদম অধ্যায় ভিত্তিক ব্যাখ্যা সহ পেয়ে যাবে মাত্র 29 টাকায়। আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করো, কীভাবে পেমেন্ট করবে সেটা আমরা বলে দেবো। তাছাড়া যে স্টাফ সিলেকশন কমিশনের কথা বলেছিলাম, অর্থাৎ এসএসসি এক্সামের জন্য সিজিএল, সিএইচএসএল, সিপিও, এমটিএস, তো এইসব এক্সামের প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেন যদি তোমরা জিকে কোশ্চেন অ্যান্সারের পিডিএফ সম্পূর্ণ বাংলাতে যদি নিতে চাও, খুবই স্বল্প প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো যদি নিতে চাও তো আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর যদি পিডিএফের ডেমো দেখতে চাও সেটাও আমাদের মেসেজ করে বলতে পারো, বা আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে আমরা ডেমো লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নেবে। তারপরে তোমরা যে পিডিএফটা নিতে চাও সেটা আমাদের হোয়াটসঅ্যাপ লিখে মেসেজ করবে। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন দুটোরই পিডিএফ রয়েছে। 2025-এ যে এক্সাম হয়েছিল সেই এক্সামের জিকে কোশ্চেন অ্যান্সারের পিডিএফ রয়েছে। সিজিএলেরও 2025-এ যে এক্সাম হয়েছে সেই এক্সামের জিকে কোশ্চেন রয়েছে। ইংলিশ এবং বাংলা ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজেরই পিডিএফ রয়েছে। ইংলিশ কোশ্চেন তার নিচে বাংলা ট্রান্সফার করে দেওয়া আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। কারণ সিজিএল তো আর বাংলা এক্সাম হয় না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম হয়। তো যারা বাংলা পড়াশোনা করেছে তো তাদের কোশ্চেন অ্যান্সারগুলো পড়তে সুবিধা হবে, তার কারণে আমরা ইংলিশ এবং বাংলা পাশাপাশি রেখেছি পড়ার সুবিধার জন্য। সেই পিডিএফটা তোমরা নিতে পারো, মাত্র 47 টাকায় পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো যারা পিডিএফগুলো নিতে চাও, যেটা নিবে সেটা লিখে মেসেজ করবে।